দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়াত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সচিবালয়ের আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত, ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টা আসিফ। প্রশাসনের প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, তদন্তে গুরুত্ব। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত হবে, জানালেন কমিশন প্রধান। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় 2.5 কেজি স্বর্ণ উদ্ধার, জব্দ হল উড়োজাহাজ। এবারে পুরো আয়োজন। 10 ঘন্টার প্রচেষ্টায় নেভানো হলো বাংলাদেশ সচিবালয়ের আগুন। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক নথি। এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘটনা তদন্তে 2টি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করেছে সরকার। বুধবার রাত 1:52 প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণে 8টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও 11টি ইউনিট যোগ দেয়। 6 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভাতে সময় লাগে 10 ঘন্টা। আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য প্রাণ হারান, আহত হয়েছেন আরেকজন। 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয়ের অংশবিশেষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। নিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। অফিসে এসে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মীরা। উপদেষ্টারা গেটের বাইরে নেমে হেঁটে কর্মস্থলে যান। আগুনের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। সংবাদকর্মীদের, বিশেষ করে টেলিভিশনের সব রিপোর্টারকেই ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। আগুনের কারণ জানতে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও 5 সদস্যের একটি কমিটি গঠন করে। আগুনের খবর পেয়ে উৎসুক জনতার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও সচিবালয়ে আসেন, কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্যাৎ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এদিকে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবালয়ে আগুনের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেন। বলেন, জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও ফেসবুক পোস্টে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বলেন, স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ধারণা দেওয়া হয়নি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে অর্থ লোপাটের নথি ও তদন্তের ফাইল রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এসব তথ্য জানানো হয়েছে। প্রশাসনের মূল কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 ঘন্টার মতো চলে এই আলোচনা। পরে বৈঠকের বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি হন 3 উপদেষ্টা। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস এন্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। উপদেষ্টা জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, চলছে তদন্ত। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাই নাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। তাহলে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন জলের যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে কি? আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে, ওই গাড়িটি কিন্তু সবাই দেখা গেছে, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে এই গাড়িটা থাকে। অতীতে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলেও বেশিরভাগ মন্ত্রণালয় চলে অ্যানালগ পদ্ধতিতে। অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। কাওয়াস্তে একজন কর্মকর্তা, নাম কাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে রয়েছে, সেগুলো মুছে ফেলতেই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগের দোসররা। এমনই অভিযোগ করলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে, এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আজ দুপুর 1টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্তে এই ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ মারুফ মিয়া। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে মারুফ সহ কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় যান। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে খাসিয়ারা মারুফকে গুলি করে, আহত অবস্থায় তাকে দেশে নিয়ে আসেন তার সঙ্গীরা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মারুফকে মৃত ঘোষণা করে। 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 জন তরুণের মরদেহ পোড়ানোর মামলায় মুকুল চোকদার নামে পুলিশের এক কনস্টেবলকে আজ কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে 26 জানুয়ারি আবারও হাজির করার নির্দেশ দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আদালত। একই অভিযোগে কিশোরগঞ্জের মালেক নামে আরেকজন কনস্টেবলকে আটক করা হয়েছে। চলতি বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর মরদেহগুলো পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল মুকুল চোকদারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করেন, মুকুল চোকদার ওই ভয়াবহ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই অভিযোগে কিশোরগঞ্জে মালেক নামে আরেক কনস্টেবলকে আটক করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও একজন মালেক কনস্টেবল, সে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। যেহেতু গতকালকে ছুটির দিন ছিল, তারা তাৎক্ষণিকভাবে আদালত খোলা না থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থাপন করা হয়। সে কিশোরগঞ্জে এখন বন্দী আছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় নথি পাঠানো হবে ট্রাইব্যুনালে, তারপরে তাকে আবার এই মামলাতেই আবার গ্রেপ্তার দেখানো হবে। আশুলিয়ায় 6 জনকে হত্যা মামলায় ইন্সপেক্টর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক কর্মকর্তা শহীদুল ইসলাম আগে থেকেই কারাগারে রয়েছেন। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করছেন না।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ 22 ডিসেম্বর 84 স্মরণে আলোচনা সভায় তিনি এই কথাই বলেছেন। নজরুল ইসলাম খান আশা করেন যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করছে তা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নির্বাচনের আয়োজন করবে। তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। 15.5 বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে উপজেলা জামায়াতের পথসভায় তিনি এমন অভিযোগ করেছেন। জামায়াতের আমির বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ এবং দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেছেন, এমন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে দুর্নীতিবাজ এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না। সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন শফিকুর রহমান। এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে জানালেন কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান। সকালে বিজিবি সদর দফতরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত কমিশনের প্রথম বৈঠকের পর তিনি এই কথাই জানিয়েছেন। বলেছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে। নিরপেক্ষ এবং নির্মোহভাবে ঘটনার তদন্ত করা হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতিকে জানানো হবে। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। আজ সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে 2 কেজি 330 গ্রাম ওজনের 20টি স্বর্ণের বার জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক 2,60,00,000 টাকা। বিকেলে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করে। শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম। 1 দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহন করায় 2টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। ভারত থেকে 24,690 মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এমভি টনাইস ড্রিম নামের জাহাজটি সকাল 10টায় বন্দরের 11 নম্বর জেটিতে ভেড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিকতা শেষে জাহাজটি থেকে প্রতিদিন 3,000 মেট্রিক টন চাল খালাস করা হবে। সব চাল খালাস করতে 8 থেকে 10 দিনের মতো সময় লাগবে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ময়মনসিংহ থেকে একটি অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। এটি তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও 2 জনের প্রাণ যায়। মাইয়া মারা গেছে, কেমনে মারা গেছে জানি না। আমরা এসে মাইয়াকে দেখি নাই বা কোনো জানিও না কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেমনে কী হয়েছে কিছুই জানি না। আমরা খালি সব খবর পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই খবর শুনে আমরা এসে
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট 2024। সকালে রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী। দীর্ঘ 1 দশক ধরে বরগুনার আমতলীর একটি খালে জমে রয়েছে কচুরিপানা। এতে খালের পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন 20টি গ্রামের 2.5 লাখ মানুষ। খালের কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন তারা। হঠাৎ দেখলে মনে হতে পারে কোনো ফসলের মাঠ, আসলে এটি বরগুনার আমতলী উপজেলার সুবদ্ধি খাল। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে কচুরিপানা জমে খালের এমন অবস্থা। জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে আশ্বাস দেন, নির্বাচনের পরে তা ভুলে যান। আবার এই সুলি প্রভাবশালী এই নির্বাচনের বাইরে এই সরকার দল করে, ওই সরকার দল করে, মানে যারা যে সাপোর্ট করে তারা এইভাবে দল করে। খাল খনন করবে, কিছুই করে না। হ্যাঁ, এরা প্রকল্প নেয় নিয়ে মনে করেন এই দুর্নীতিতে ভরা দেশটায়। মনে করেন মশা মাছি এগুলোর জন্য মনে করেন গৃহস্থরা ঘুমাইতে পারে না, করতে পারে না, মশার কামড়ে। খাল থেকে কচুরিপানা অপসারণ না করায় নানা সমস্যায় পড়েছেন 20টি গ্রামের 2.5 লাখ মানুষ। খালে পানি চলাচল না করায় 2 পারে অবৈধ স্থাপনা করেছেন অসাধু ব্যক্তিরা। পানি কোনো আওয়াজ যাওয়া করতে পারে না, এখন দিয়ে কোন জানি বান্ধিয়ে থইছে। তো এটা যে ট্রলার নৌকা চলাচল করতে, এখন ওই ঠিক আছে ঘোড়া বসা পানি খাওয়া লাগে মানুষের, এরপরে ঘর দুয়ার উঠে পাশে আটকাইয়ে লাইছে। এই খালে আমরা গোসল করতে পারতাম, কিন্তু এই কচুরি পানি নষ্ট হয়ে গেছে, এই জন্য পারে না। কচুরিপানার কারণে খালে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে কৃষি নির্ভর এই এলাকায় ফসল পরিবহনে বিপাকে পড়েছেন কৃষকরা। আমরা কৃষি কাম করতে পারি না পানির অভাবে, গরু বছর নাইতে পারি না, মানুষ তো নাইতে পারে না, তাই গরু নাওয়াই কম করে। আমরা চাই যাতে আমাদের এই ফসল পানিগুলো ভালোভাবে ডিসক্লোজ করলে, পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমরা সুস্থভাবে চলতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 15 কিলোমিটার দৈর্ঘ্যের সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য 1,92,00,000 টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুবন্ধি খালের সাথে সংযুক্ত শাখা খাল সমূহ অলরেডি আমরা পুনঃখনন কাজ শুরু করে দিয়েছি। এই খালগুলো পুনঃখনন করার পরে আমরা সুবন্ধি খালের কচুরিপানা অপসারণ করব এবং ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা দূরীভূত হবে। এর আগে 2021 সালে সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য 2,25,00,000 টাকার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে পরিকল্পনা কমিশনের আপত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় 5 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আজ ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় এই 5 গণমাধ্যম কর্মী নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আল কুদস টুডে চ্যানেলের এসব সাংবাদিক নুসৈরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের কাছে ঘটনা কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে শত শত তরুণ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ এবং দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন তারা। সরকারের নানা ব্যর্থতার পাশাপাশি ফিলিস্তিন এবং গাজা ইস্যুতে প্রেসিডেন্টের অবস্থানের প্রতিবাদ জানিয়েছেন এই বিক্ষোভকারীরা। দরজায় কড়া নাড়ছে আরও একটি বিপিএল ড্রাফট আর ব্যক্তিগত যোগাযোগে দল গোছানো প্রায় শেষ। মাঠের লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে রয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল। দেশি বিদেশি খেলোয়াড় মিলে আসরের অন্যতম ভারসাম্যপূর্ণ দল এই ফ্র্যাঞ্চাইজিটির। শিরোপার বড় দাবিদার তারাও। আগের আসরে বরিশালের শিরোপা জয় ছিল দুর্দান্ত এক ইতিহাস, কারণ এর আগে কখনোই বিপিএল শিরোপা না জেতা বরিশাল ড্রাফট থেকে ভালো দল গড়লেও বিশ্বকাপের সময় তামিম সাকিব দ্বন্দ্বে জাতীয় দলের অস্থিরতা, সেখান থেকে তামিমের ছিটকে পড়া আর বরিশালের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী মিরাজের সাকিবের সাথে ঘনিষ্ঠতা মিলে যে সংকট তৈরি হয়েছিল তার সরাসরি প্রভাব বিপিএলে পড়ার শঙ্কা ছিল। তবে বাস্তবে ঘটে তার বিপরীত। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজদের মতো অভিজ্ঞ আর পরিণত ক্রিকেটাররা এক হয়ে মাঠে নামেন। ফলাফল বিশ্বকাপ খেলতে না পারার অপমান ছাপিয়ে 3 মাসের মধ্যে ট্রফি উঁচিয়ে বীরের বেশে তামিম ইকবালের প্রত্যাবর্তন।
অবশ্য এবছরের বিপিএল হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। দেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে খেলা হচ্ছে না একাধিক তারকা ক্রিকেটারের, সাথে পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোতেও। তবে বরিশাল আছে অনেকটা আগের মতোই। তামিম মুশফিককে ধরে রাখার পাশাপাশি ড্রাফট থেকে মাহমুদুল্লাহ আর তাইজুলকেও কিনেছে তারা। তবে অলরাউন্ডার মেহেদী মিরাজকে আর দলে রাখেনি ফরচুনরা। আগের আসরে সিলেটের হয়ে খেলা জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে ফেরানোর আগেই সরাসরি তারা সাইন করায় তাওহিদ হৃদয়কে। হৃদয়কে নেয়ার পর বরিশালের পরিকল্পনা নিয়ে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ড্রাফটেও দেখা যায় তারই প্রতিফলন। পেস বোলিং অলরাউন্ডারদের প্রতি ঝোঁক কমিয়ে স্পিন অলরাউন্ডার বাড়াতেই এবার সৌম্য, সাইফুদ্দিনদের প্রতি আগ্রহ না দেখিয়ে তারা দলে নেয় রিশাদ, নাইম হাসান, আরিফুলদের। আর পেসার হিসেবে দেশিদের মধ্যে আছেন এবাদত, শহীদুল্লাহ। এ তো গেল দেশিদের নিয়ে ফরচুন বরিশালের পরিকল্পনা। বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগকেই সরাসরি ড্রাফটের বাইরে থেকে এনে সাইন করিয়েছে তারা। আগের আসরের তুরুপের তাস ডেভিড মিলারকে না পেলেও ডেভিড মালান, কাইল মায়ার্স কিংবা পাথুম নিশাঙ্কার মতো হার্ড হিটারদের উপস্থিতি বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। সাথে মোহাম্মদ নবী, জেমস ফুলার, ফাহিম আশরাফদের মতো অলরাউন্ডার তো দলের শক্তি বাড়াবেনি। সব মিলে 7 ফ্র্যাঞ্চাইজির বিপিএল এবারও জমজমাট আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। তবে বাকি সব দলকে বরিশালের দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে। উদ্বোধনী দিন 30 ডিসেম্বর নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে তামিম বাহিনী। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্ট। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সচিবালয়ের আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত, ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টা আসিফ। প্রশাসনের প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, তদন্তে গুরুত্ব। পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত হবে, জানালেন কমিশন প্রধান। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় 2.5 কেজি স্বর্ণ উদ্ধার, জব্দ হলো উড়োজাহাজ। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।